আসসালামু আলাইকুম। আলোকিত ইসলামিক টিভির সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজান মোবারক। রমজান হলো ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাস। এই মাসে কোরআন নাজিল রয়েছে হাজার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী, লাইলাতুল কদর। তাই আসুন আমরা বেশি বেশি ইবাদত করি, সংযম পালন করি, সৎ পথে চলি এবং একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করি। আকাশ ভরা নূর, হৃদয়ে শান্তির সুর, রমজান হোক অপার সৌন্দর্যে ভরপুর। আলোকিত ইসলামিক টিভির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ইমন রেগেমেগে মনিরার হাত থেকে আধ খাওয়া আইসক্রিমটা মনিরার মুখ চোখে মেখে দেয়। মনিরা ইমনের দিকে তাকিয়েছিল। হঠাৎ ইমন এমন করবে বুঝতে পারিনি, সাথে সাথে চোখ বুজে নাই। কিন্তু ততক্ষণে দেরি হয়েছে। চোখ খুলে রাখা আইসক্রিমের কিছু পরিমাণ তরল অংশ চোখের মধ্যে গিয়েছে। চোখ জ্বলছে। ইস, এ লোকটা আসলে খারাপ। রাগে কিরমির করলো। পানিটা তার কাছে নেই। কোন রকমে বলল, পানিটা দিন প্লিজ। ইমনের আপাতত রাগ লাগছে। এই মেয়ের সাথে ভালো করার কিছু মুড নেই। একে উচিত শিক্ষা দিতে হবে। সে কি সুন্দর তাকে খাওয়াচ্ছে, বন্ধুত্ব করেছে, আর এই মেয়ে তার সাথে আবার ফাজলামো শুরু করেছে। অতঃপর মনিরার দিকে তাকিয়ে শয়তানি হাসি হেসে পানির পট উপর করে সব পানি ঢেলে ফেলে দিল। এরপর পানির পটটা দূরে ছুঁড়ে মারল। মনিরা আদো আদো চোখ খুলে এটা দেখে আরো রেগে গেল। আপনি আমার পানি ফেললেন কেন? আমি মুখ ধোবো কি করে? ইমন যেখানে পানি ফেলেছে চোখের ইশারায় জায়গাটা দেখিয়ে মৃদু এসে বলল, এটা এখানেই পানি ফেলেছি। এখানে কয়েকবার মুখ ঘষে দাও, তাইলে হবে। কষ্ট করে আর পানি ঢালতে হবে না। মনিরার ইচ্ছে করছে এই লোককে গণপিটুনি খাওয়াতে। কত খারাপ লোক! মাটিতে পানি ফেলে বলছে সেখানে তার মুখ ঘষতে। সে ভালোর জন্য এই লোককে তার পানি দিল, আর সে আগে তো তাকে আইসক্রিম দিয়ে মাখিয়ে দিয়েছে, আবার এখন তারই পানি ফেলে তার সাথে মজা নিচ্ছে। এই লোককে তো মনিরা জীবনে ছাড়বে না। ছাগলের গু এক। কত বাজে জিনিস খাইয়েছিল তাকে, ভেবেছিল ভুলে যাবে। কিন্তু ইমনের বাচ্চাকে মাফ করার প্রশ্নই আসছে না। এই খারাপ লোককে সে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। চেনে না সে মনিরাকে। কোনো রকমে এক হাত দিয়ে চোখ মুখ থেকে আইসক্রিম সরিয়ে চোখের জ্বালনিকে পাত্তা না দিয়ে হাতের আরেকটা আইসক্রিম ছিঁড়তে লাগলো। ইমন ভুরুকোচ গেল। এই মেয়ের মুখের এই অবস্থা, সে এখন আইসক্রিম খাবে? খাওয়ার এত এনার্জি! ইমন পাত্তা দিল না। মেজাজটা বিগড়ে দিয়েছে মেয়েটা। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে চেপে লাইটার দিয়ে সিগারেটটা জ্বালাতে নিল। মনিরা একবার ইমনকে দেখে নিল। সিগারেট ধরাতে দেখে বিরক্ত হলো। এই লোকটার চালচলন কিছুই ভালো না। অসহ্যকর মানুষ একটা। এই জন্য সে বাড়িতে মন খারাপ করে বসেছিল। স্কুলও মিস দিয়েছে, ভাবতে নিজের উপর রাগ হলো। তার জীবনে এমন অসহ্যকর মানুষ দেখেনি। আইসক্রিমটা ছিঁড়ে কাগজের উপর পুরোটা মেলে ধরল। বিস্কুটের অংশটা বাম হাতে রেখে ডান হাতে তরল অংশটা নিয়ে ইমনের দিকে এগিয়ে গিয়ে পা উঁচু করে ইমনের মুখে পুরোটা একদম থাবা দিয়ে মাখিয়ে দিল। ইমন নিচের দিকে তাকিয়ে লাইটারের সাহায্যে সিগারেট ধরাচ্ছিল মনোযোগ দিয়ে। মুখের উপর এমন ঠান্ডা কিছু অনুভব হওয়ায় ভুরুকোচ গেল। ঠোঁট পেরিয়ে মুখের ওপর আইসক্রিম গেলে জিহ্বায় মিষ্টি মিষ্টি স্বাদ লাগলো। হঠাৎ কি থেকে কি হলো বুঝল না। চোখ নিচের দিকে থাকায় চোখের মধ্যে যায়নি। চোখ তুলে বিশ্বাস নিয়ে তাকালো, দেখলো মনিরা এক হাত দিয়ে তার মুখে আইসক্রিম ধরে আছে। এত রাগ হয়নি কখনো। সবকিছুর লিমিট থাকে। এই মেয়ে তার পিছুই ছাড়ছে না, জ্বালিয়ে মারছে একেবারে। রাগে মনিরার হাত ধরে ধাক্কা দিল। মনিরা নিজেকে সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে ঠাস করে মাটিতে পড়ে যায়। তুমিরও ব্যথা পেল খানিকটা। অবাক হয়ে তাকালো ইমনের দিকে। আইসক্রিম তো ঠান্ডা, কিন্তু ইমনের চোখ দিয়ে এমন রাগান্বিত ধোয়া বের হচ্ছে কেন বুঝলো না। মনিরার একটু ভয় ভয় লাগলো। ভীত সন্ত্রস্ত চোখে ইমনের দিকে তাকিয়ে আছে। এই লোকটাও তো তার মুখে আইসক্রিম মেখে দিয়েছে। ইমন ডান পাশ ফিরে থুতু ফেলে হাত দিয়ে মুখ মুছল। এরপর মনিরার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো। এই মেয়ে, এই তোমার সাহস বেড়ে গেছে তাই না? কি করেছো এটা? মনিরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আজ এই লোকটা তাকে দুবার ফেলে দিয়েছে। কোমরে যে কি হলো, ব্যথা পেয়েছে ভালোই। আবার মুখ চোখে তার পছন্দের খাবার মাখিয়ে দিল। আবার আসছে, তাকেই ধমকাচ্ছে। অতঃপর রেগে বলল, সাহস বারো কাজ, যা ইচ্ছে হোক, যা করেছি বেশ করেছি। আপনি আমার মুখের কি অবস্থা করেছেন দেখতে পাচ্ছেন না? এই বলে মনিরা যেতে নিলে ইমন বলে, আমি তোমাকে এত কিছু কিনে দিলাম, আমাকে ছুঁড়ে মারলে অকৃতজ্ঞ মেয়ে। আমার টাকা তো পানিতে ফেলে দিলাম। কোন দুঃখে যে তোমার মতো মেয়েকে বন্ধু বলেছি। আর মিষ্টি মেয়েটা কি? তোমার মতো তিতো মেয়ে তো আমি আমার জীবনে দেখিনি। সে যাই হোক, আমার টাকা ফেরত দিয়ে যাও, নয়তো যেতে পারবে না। মনিরা চোখ বড় বড় করে তাকালো। কত বড় খারাপ লোক ভাবা যায়! একটা জিনিস কিনে দিয়ে আবার তাকে খোটা দিচ্ছে। ব্যাগের চেন খুলে এক এক করে সব চকলেট ইমনের দিকে ছুঁড়ে মারতে লাগলো। ইমন মনিরার কর্মকাণ্ড দেখে
ঠোঁট ফাঁক হয়ে গেল। সে তো কথার কথা বলেছে, কিন্তু মেয়ে এমন ছুটছে কেন সব? মুনিরা চিপস চকলেট সব ছুঁড়ে ফেলে ব্যাগের চেন লাগিয়ে মনের দিকে তাকিয়ে রেখে বলল, নিন, আপনার জিনিস আপনাকে দিলাম, আর আইসক্রিম দুটো আপনি নষ্ট করেছেন, তাই সারাদিন কাঁদলে ওগুলো টাকা দিব না। অসহ্য লোক একটা। জীবনের সামনে আসলে একদম নারী নির্যাতনের মামলা দিয়ে জেলের ভাত খাওয়াবো। আমাকে খোটা দেওয়া না। ইমন রেগে গেল। কিছু বলতে নিলে মনিরা আবারও বলল, আপনার মতো অসভ্য লোক আমি জীবনে দেখিনি। নিজেই বন্ধু বলে নিজেই কিনে দিয়ে আবার খোটা দিচ্ছেন। এই বলে ইমনের দিকে থুতু ছেড়ে মারল। ইমনের গায়ে না লাগলো, একদম তার সামনে মাটিতে পড়েছে। ইমন মনিরার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। মেয়েটার চোখে পানি ছিল। কষ্ট পেয়েছে হয়তো, খারাপ লাগলো তার। সে তার মিথ্যা মিথ্যা বন্ধুত্ব করেনি মনিরার সাথে, আর এসব কিনে দিয়েছে তো বন্ধু হিসেবে ভালোবেসে, কিন্তু রেগে গিয়ে কথার কথা এটা বলে দিয়েছে। তাহলে মেয়েটা কষ্ট পেল কেন? আবার ভাবলো, এখন যে ধাক্কাটা দিয়ে ফেলে দিল, বেশি ব্যথা পেয়েছে কি? এসব ভাবনার মাঝেই তার দিকে মনিরা থুতু ছুড়লে ইমন চোখ বড় বড় করে তাকায়। মনিরার প্রতি বিরক্ত রাগ দুটোর তার উপর ভর করে। কার জন্য এতক্ষণ ভাবছিল সে? এই মেয়েটা আসলে ভালো জাতি না, বেয়াদব একটা মেয়ে। মনিরা ধীর পায়ে সামনে এগোয়। এই লোকের সাথে যদি আর জীবনে কথা বলেছে, সে নিজের নাম নিজেই বদলাবে। এসব বিড়বিড় করতে করতে এগোচ্ছে। ইস, হাঁটতেই পারছে না। দ্বিতীয়বার পড়ে যাওয়ায় কোমরে বেশি ব্যথা পেয়েছে। কোমরে হাত দিয়ে কোনো রকমে হাঁটছে। সামনে গিয়ে রিক্সা নিয়ে বাড়ি যাবে আগে। সবকিছু অসহ্য লাগছে। ইমন আশেপাশে দেখলে অনেকেই তার দিকে তাকিয়ে আছে। পাশে 12 থেকে 13টা বছরের দুটো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলল, সার্কাস হচ্ছে এখানে? কি দেখছো? যাও বাড়ি যাও। একটা ছেলে বলতে, এতক্ষণ সার্কাস করে এখন আমাদের ধমকাচ্ছেন কেন? ইমন চোখ ছোট ছোট করে চাইল। বয়স কম হলেও পটর পটর করে কথা বলতে জানে। আশেপাশে চকলেট চিপস ছড়িয়ে ছিঁড়ে থাকতে দেখে বলল, বাচ্চারা, এসব তোমরা নিতে পারো। একজন ছেলে হেসে বলল, আঙ্কেল, আমরা জানি আপনার বউ রাগ করে এসব ফেলে দিয়ে গেছে। আপনি বললে এগুলো উঠিয়ে আপনার বউকে দিয়ে আসি। ইমন হা করে তাকালো। কি সাংঘাতিক বাচ্চা! অদ্ভুতভাবে আওড়ালো বউ। ভাবা যায়? বাচ্চাটুকু কত দূর ভেবেছে। মনিরা তার বউ। কেমন অদ্ভুত লাগলো। এসব বাদ দিয়ে বলল, নেবে না ও, এগুলো তোমরা একটু কষ্ট করে তুলে নিও কেমন? এই বলে এগিয়ে যায়। মনিরাকে খুঁড়ে খুঁড়ে হাঁটতে দেখলো। মেয়েটা এতক্ষণ এতটুকু রাস্তা গিয়েছে। আবার খারাপ লাগলো। বুঝলো ব্যথা পেয়েছে কোমরে। সে রেগে গিয়ে ওভাবে ধাক্কা দিয়েছে, একদমই উচিত হয়নি। কি করবে? মেয়েটা সবসময় রাগিয়ে দেয়। মনে মনে ভীষণ অনুতপ্ত হলো। সে তো দেখা করতে এসেছিল মনিরার সাথে, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল কেউ বুঝলো না। দোকান থেকে একটি পানির বোতল কিনে আগে নিজের মুখটা ধুয়ে নিল। এরপর মনিরার কাছে গিয়ে বলল, মুখ ধুয়ে নাও। মনিরা তাকালো না। সে তার মতো ধীর পায়ে হাঁটছে, যদিও চোখটা জ্বলছে, কিন্তু এই লোকের পানি সে নেবে না। ইমন মনিরার পাশে হাঁটতে হাঁটতে বলল, শরীরে তো কিছুই নেই, কি একটু ধাক্কা দিয়েছি কি দেইনি, এতেই জোরে পড়ে গেলা। একটু ভালো করে খেতে পারো না? মনিরা দাঁড়িয়ে এর আগে তাকালো ইমনের দিকে। ইমন ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, ইচ্ছে করে ফেলে দেয়নি। মনিরা কিছু না বলে হাঁটতে লাগলো। ইমন ইতস্তত করে বলল, বলছি আমার বাইকে উঠবে? পৌঁছে দেই? মাঝে তোমার স্কুল ব্যাগ রেখে দিও। দেখো আশেপাশে রিক্সাও নেই। মনিরা রাস্তায় দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করতে লাগলো। আসলেই রাস্তা ফাঁকা হয়ে গেছে। অনেকক্ষণ আগে স্কুল ছুটি হওয়ায় আশপাশটা একদম ফাঁকা। দু একটা গাড়ি ঘোড়া যাচ্ছে। মনিরার বিরক্ত লাগছে। ইমন পাশ থেকে হাতের বোতল দিয়ে মনিরার মাথায় আলতো করে বাড়ি দিয়ে বলল, জেদ করো না, চলো বাসে পৌঁছে দেই। মাঝে তোমার স্কুল ব্যাগটা রেখে দিও। এমনিতেই বিরক্ত লাগছে, চোখ জ্বলছে, কোমরে ব্যথা। এর মধ্যে ইমনের সেই বোতলের আলতো বাড়িটা যেন গায়ে ফুসকা পড়ার মতো লাগলো। হাতের ডান পাশে বালির স্তূপ দেখে সেখান থেকে এক মুঠো বালি নিয়ে ইমনের দিকে ছুঁড়ে মারল। ইমন হাঁ করে তাকালো। একবার নিজের দিকে তো একবার মনিরার দিকে তাকালো। শার্টের মধ্যে ঢুকে গিয়েছে বালির কণা। গা চিটচিট করছে। ইমন ভুলেই বসেছিল ও একটা চরম লেভেলের বেয়াদব মেয়ের কথা ভেবে উপকার করতে এসেছিল। এত কিছু করার পরও যেচে মেয়েটাকে বাড়ি পৌঁছে দিতে চাইছিল, কিন্তু এই মেয়ে তো সবে যোগ্য না। রাগে হাতের পানির বোতল মনিরার পাশে ছুঁড়ে মারল। অতঃপর মনিরার উল্টো পথে গটগট পায়ে চলে গেল। মনিরা চোখের পানি ছেড়ে দিল। ভালো লাগছে না তার কিছু। এই লোককে অসহ্য লাগছে। শরীর ব্যথা হয়ে গেছে, চোখটাও জ্বলছে। এগিয়ে গিয়ে দোকান থেকে একটা পানির বোতল কিনে রাস্তার পাশে মুখ ধুয়ে নিল। ইমন সামনে বাইকের উপর গিয়ে বসলেও পেছন ফিরে মনিরার কার্যকলাপ দেখছিল। মেয়েটার এত জেদ। সে বড় একটা পানির বোতল কিনেছিল, তা পাশে পড়ে আছে, অথচ ওটা ছুঁয়েও দেখল না। দোকান থেকে কিনে সেই পানিতে মুখ ধুয়ে নিল। তখন তার চকলেট চিপসগুলো কিভাবে ছুড়ল, বালিও ছিল তার দিকে। এত জেদ কেন এইটুকু মেয়ের? ইমন ভেবে পেল না। তার শরীর কেমন যেন লাগছে। শার্ট ধরে ঝাঁকালো। ভাবলো চলে যাবে,
কিন্তু মনিরা কিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কেন যেন যেতে ইচ্ছে করলো না। বাইক ঘুরিয়ে মনিরার পাশে এসে দাঁড়ালো। মনিরা দেখেও না দেখার ভান করলো। এমন কিছুক্ষণ মনিরার মুখের দিকে তাকিয়ে থাকলো। চোখ মুখ কেমন লাল হয়ে আছে, ফর্সা হয় বেশি বোঝা যাচ্ছে। ইমন ভেবে পেল না কি করবে, তার দিকে তাকাচ্ছেও না। এই মেয়েটা একটু আগেই তার দিকে বালি ছুড়ল, আবার মেয়েটাই তার দিকে তাকাচ্ছে না, যেন ইমনই সব দোষ করেছে। ভাবলো চলে যাবে, তার কি দায়, যা ইচ্ছা হোক এর। কিন্তু যেতে চেয়েও পারছে না, মায়া লাগছে ভীষণ। এখনো চোখ বেয়ে পানি পড়ছে। ইমন গলা ঝেড়ে নরম স্বরে বলল, সরি মিষ্টি মেয়ে, কোনোটা ইচ্ছা করে করিনি। বাইকে ওঠো, কতক্ষণে রিক্সা পাবে বলো। মনিরা তবুও তাকালো না। এই লোকের সাথে কথা বলবে না সে পণ করেছে। ইমনের মনে হচ্ছে সেই বিপদে পড়েছে আর মেয়েটা তার সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। হা, কি দিন আসলো। এই মেয়েরই বিপদ, ঠিক করে দাঁড়াতে পারছে না, অথচ দেখ মেয়ের তেজ। কি আর করার, এর তো সেন্স নেই, তার তো আছে। এখানে একা একা একটা মেয়েকে রেখে যাওয়াটা কিছুতেই ভালো লাগছে না। ঘণ্টাখানেকের বেশি হয়ে গেল স্কুল ছুটি হয়েছে, রিক্সায় তো নেই। সবচেয়ে বড় কথা, এর কোমরে যা ব্যথা, দাঁড়াতে পারছে না। ইমন দেখে বুঝতে পারছে, কিন্তু জেদ চেপে গাঁটটি মেরে দাঁড়িয়ে আছে। ইমন বিরক্ত হলো, এমন মেয়ে আসলেই সে জীবনে দেখেনি। অসহ্যকর্মী একটা। বিরক্তি সাইডে রেখে মনিরার দিকে তাকিয়ে বলল, সুরাইয়া ভালোভাবে বলছি ওঠো। তুমি কি বাচ্চা মেয়ে, দেখছো না রাস্তা ফাঁকা, আর তোমার কোমরে ব্যথা পেয়েছো। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা আরো বাড়বে, ওঠো। মাঝে তোমার ব্যাগ রেখে দিও বললাম তো, আমি ধীরে বাইক চালাবো। মুনিরা ইমনের কথা শুনে ইমনের দিকে তাকালো, চোখে টইটুম্বর পানি নিয়ে। ইমন তাকিয়েছিল বিধায় চোখে চোখ পড়ল। মনিরার চোখ থেকে গড়িয়ে পানি পড়ে ইমন অবাক হলো। মনিরা চোখ সরিয়ে চুপচাপ গিয়ে বাইকে উঠে বসলো। ইমন আর তার মাঝে স্কুল ব্যাগ রাখলো। ইমনের খারাপ লাগলো, মেয়েটা এত কাঁদছে কেন, বেশি ব্যথা পেয়েছে? নিজের উপর রাগ লাগলো। কি দরকার ছিল এত জোরে ধাক্কা দেওয়ার? ভাবনা রেখে বাইকে স্টার্ট দিল। কিছু দূর গিয়ে একটা ফার্মেসির সামনে বাইক থামিয়ে মনিরাকে নামতে বলে মনিরা চুপচাপ নেমে দাঁড়ায়। বাইক থেকে নেমে এক পলক মনিরার দিকে তাকিয়ে ফার্মেসিতে যায়। কিছুক্ষণ পর একটা একটা করে পেইন লিভ ক্রিম এনে মনিরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা নাও। মনিরা ইমনের দিকে তাকালে ইমন ইশারায় বলে, রাখো, এটা ব্যথা কমে যাবে। মনিরা ইতস্তত করে ক্রিমটা নিল। ইমন কিছুক্ষণ মনিরার দিকে তাকিয়ে থেকে বলল, সবকিছুর জন্য সরি, কোনোটাই ইন্টেনশনালি করিনি। মনিরা অবাক হয়ে তাকালো ইমনের দিকে। সে নিজেও তো কত কিছু করলো, মুখে আইসক্রিম লাগিয়ে দিল, লাস্টে এসে বালিও ছুড়ল। গায়ে নিশ্চয়ই বালি লেগে গেছে। এ অবস্থায় মানুষটা তার কথা ভেবে তাকিয়ে বাড়িও পৌঁছে দিচ্ছে, আবার ব্যথার ক্রিমও কিনে দিল। সেই ঈশ্বরতাপুর ভাইকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয় আসলে, বুঝলো। বরং তার ভাবনার চেয়ে অনেক ভালো। ইমনের গলার দিকে চোখ পড়লেই দেখলো বালি লেপটে আছে গায়ের সাথে, দুটো বোতাম খোলা, সেদিকেও বালি লেপটে আছে। মনিরা চোখ সরিয়ে নিয়ে মাথা নিচু করে মিনমিন করে বলল, আমিও সরি। ইমন মনিরা সরি শুনে কিছুটা অবাক হলো। যাক, মেয়েটা জেদ কমলো তবে। মৃদু হাসলো। অতঃপর বাইকে উঠে মনিরাকে উঠতে বললে সেও বাইকে উঠে বসলো। ইমন বাইকে স্টার্ট দিয়ে বিবরি করলো, 3টে বন্ধু হলো, তবে আমরা 2টো ছেলে সমবয়সী আর একটা পিচ্ছি বন্ধু, না পিচ্ছি বান্ধবী। ঠোঁটে কোণে হাসি ফুটলো। সোহাগ টেবিলের উপর মোয়ের সেদিনের ডায়েরিটা দেখে আবারও খুলল। কি যেন মনে করে আবারও ডায়েরির পাতাগুলো উল্টে পাল্টে দেখলো। লাস্ট লিখেছিল সেদিন যেদিন সে তার অপরিচিতাকে খুঁজে পেয়েছিল। সেদিন তো মৌ অভিমান করে বাবার বাড়ি চলে আসে। এসে এই ডায়েরি লিখেছিল, আপনি আমাকে ছেড়ে দিবেন, 2 দিনেই তো আমি আপনার মায়ে পড়ে গিয়েছি, প্লিজ আমাকে ছেড়ে দিবেন না। আমি জানি আপনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি, কিন্তু আমি আপনার একদম পছন্দের হয়ে যাব। অনেক চেষ্টা করবো ইনশাল্লাহ, প্লিজ আমাকে ছেড়ে দিবেন না প্লিজ। সোহাগ মৃদু আসলো। মেয়েটা যেমন অদ্ভুতভাবে তার জীবনে 10 বছর আগে এসেছিল, ঠিক 10 বছর পরেও তার জীবনে অদ্ভুতভাবেই কবুল বলে জড়িয়ে গেছে। তার অর্ধাঙ্গিনী, তার অপেক্ষার মিঠা ফুল। ডায়েরিটা বন্ধ করতে গিয়ে আবার মিলল। প্রথম পাতায় ছোট্ট করে লেখা, আমি নিয়ে অনেক অনুভূতি লিখে আমায় আবার ফেরত দিবে ডায়েরিটা। আচ্ছা মৌ? সোহাগ ভ্রু কুঁচকাল। কে দিয়েছে ডায়েরি মৌকে? আবার তাকে নিয়ে অনুভূতি লিখতে বলেছে? মৌ বাথরুম থেকে বেরুলে সোহাগ মৌয়ের দিকে ডায়েরিটা এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, এই ডায়েরিটা তোমায় কে দিয়েছে মৌ? আর এই লেখাটা কার? মৌ সোহাগের থেকে ডায়েরিটা নিয়ে লেখাটা দেখে হেসে ফেলল। অতঃপর বলল, এটা আমাকে একজন দিয়েছিল। এ লেখা পরে আমিও বুঝেছি কেউ তোমাকে দিয়েছিল, কিন্তু সেটা কে? আসলে আমি যখন ক্লাস 6-এর প্রথম দিকে স্কুলে যেতাম তখন হঠাৎ একটা ছেলে এসে
হাতে ডায়েরিটা ধরিয়ে দিয়ে হঠাৎ করে চলে যায়। কিছু বলারও সুযোগ দেয়নি। সোহাগের কি রাগ করা উচিত সে জানে না, কিন্তু তার রাগ হলো সামান্য নয়, প্রচন্ড রাগ। রেগে বলল, একটা ছেলেটারই তুমি রেখে দিয়েছ, আবার সেখানে এটা ওটা লিখেছ। মো অবাক হলো, এটা সেই কবেরকার কথা। আর সে তো এই ডায়েরি সেই ছেলেকে দেয়নি, মানে তার অনুভূতি লিখে দেয়নি। ডায়েরিটা তখন নিত না, কিন্তু ফেরত দেওয়ার সুযোগটাই তো সে পায়নি, আর পরবর্তীতে ফেরত দিতে ইচ্ছেও করেনি। এসব গেলে ধীরে ধীরে কথা হতো, কি হতো কে জানে, কোনো দরকার নেই। মৌ ছেলেটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করেছে। ওই ছেলে যে ডায়েরিটা দিয়েছে এটাও ভুলে গিয়েছিল। সোহাগ বলে, আজ মনে পড়ল। অতঃপর বলল, আমি সেই ছেলেকে নিয়ে এই ডায়েরিতে কিছু লিখিনি, আবার ফেরতও দেইনি। আর আমার তো সেই ছেলের চেহারাও ঠিকঠাক মনে নেই। ডায়েরিটার তো কোনো দোষ নেই, তাই রেখে দিয়েছে। আমার মাঝে মাঝে কাজে লাগে। সোহাগ রাগে ডায়েরিটা ছুঁড়ে মারল। মৌ অবাক হয়ে তাকালো, খেলো ব্যাপারটা, রাগলো কেন তার বউ? মৌয়ের মাথার উপর দিয়ে গেল, ছেলের নাম শুনে রেগে গেল। হ্যাঁ আল্লাহ, কপাল চাপড়ালো। কোন আমলের কথা এটা? ছেলেটা দিয়েছে ঠিক আছে, বাট সে তো ভুলে গিয়েছে। ভুলে যাবে কেন? মনেই তো ছিল না, ভুলবে কি করে? মৌয়ের ভাবনার মাঝে সোহাগ ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবার আসে হাতে লাইটার নিয়ে। রান্নাঘর থেকে এনেছে এটা। মেঝে থেকে ডায়েরিটা তুলে বেলকুনির দিকে গেল। মৌ হাঁ করে সোহাগের কর্মকাণ্ড দেখছে। বেলকুনিতে যেতে দেখে ভ্রু কুঁচকালো, সেও পিছু পিছু গেল। সোহাগ ততক্ষণে ডায়েরির পেজগুলো ছিঁড়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরপর চেয়ারে বসে পায়ের উপর পা তুলে ডায়েরির পোড়ার দিকে তাকিয়ে আছে, যেন কোনো কাজ মনোযোগ দিয়ে দেখেছে। ময়ের অবাকের সীমা পেরিয়ে আকাশ ছুঁয়ে বোধ হয়। মানে সামান্য একটা ডায়েরি, ছেলেটা তো বাচ্চা ছিল, অথচ তার এই ডায়েরিটা জাস্ট পুড়িয়ে দিল। মৌ সোহাগের পাশে গিয়ে দাঁড়িয়ে আমতামতা করে বলল, ওই ছেলেটা তো অনেক ছোট ছিল, মানে একসাথে পড়তাম, আর এই ডায়েরির অনেকগুলো পেজ ফাঁকা ছিল। সোহাগ ঘাড় বাঁকিয়ে রেগে বলল মৌয়ের দিকে, তারপর বলল, ডায়েরির প্রতিটা দরদ উঠলে উঠছে। 1000টা ডায়েরি আজ কিনে দিব তোমায়। একটা ছেলের দেয়া ডায়েরি তুমি 10 বছর যত্ন করে রেখেছ, আবার সেখানে লিখছ, এখন ডায়েরির জন্য আফসোস করছো। রাগিও না আমায় মৌ। মৌয়ের অবাকের সীমাটা আর কত বাড়বে? ডায়েরির প্রতি তার দরদ উঠবে কেন? কি অদ্ভুত কথাবার্তা। আবার রেগে বলছে রাগিও না, কি আর করবে? সেও ডায়েরি পুড়ে যাওয়ার দিকে মনোযোগ দিল। কি বর তার বাবা, হিংসারও লিমিট থাকে, তার বরের তো সেটাও নেই। ডায়েরি পুড়ে ছাই হয়ে গেলে আগুন নিভে যায়। পাশে মৌ বেশ কয়েকবার কাশল। সোহাগ উঠে দাঁড়ালো, মৌকে টেনে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতু রেখে বলল, এখানে কি আসতে বলেছে? কাশছ কেন? মৌ সোহাগের দিকে ঘুরে বলল, আপনি কি জানেন আপনার বয়স কত? 29, আর ওই ছেলের বয়স 14 থেকে 15 ছিল। আপনি তাকে মনে করে হিংসা করছেন? আমিও তখন ছোট ছিলাম। সেই ছোট মেয়ের প্রথমেই তো তোমার ভর পড়ল, আর ওই ছেলের তোমাকে ভালো লেগেছিল, এই জন্য তো তোমাকে একটা দিয়েছি। তুমি তোমার ভবিষ্যৎ বরের কথা ভেবে এই ডায়েরিটা ছুঁড়ে ফেলতে পারোনি? মৌ হাঁ করে তাকালো, মানে তাকে ভবিষ্যৎ বরের কথা ভেবে এটা ছুঁড়ে ফেলতে হতো? এটা করেনি বলে এটা তার ভুল? সোহাগের দিকে তাকিয়ে বলল, আপনি কি পাগল? সোহাগ মৌয়ের কোমর জড়িয়ে ধরে কানের পিঠে চুল গুছে দিয়ে শীতল কণ্ঠে বলল, জানো না তুমি? মৌ মাথা নিচু করে বলল, জানি। সোহাগ মৃদু হেসে বলল, কি জানো? বদ্ধ পাগল আপনি। সোহাগ মৌকে জড়িয়ে নিল নিজের সাথে, ঘাড়ে চুমু খেয়ে বলল, যে চোখের তেজ আমায় 10 বছর শান্তিতে ঘুমাতে দেয়নি, সেই চোখের মালিককে কারো ভালো লাগবে, আর সেই মালিক অন্য কারোর অন্য কোনো জিনিস নিজের কাছে রাখবে, এসব আমি মানব? মৌ কি বলবে খুঁজে পেল না, বুঝেও পারবে না, বুঝবেও না। সোহাগ মৌয়ের কানের কাছে মুখ নিয়ে বলল, আমার মিঠা ফুল তুমি। এই বলে কানের পিঠে মুখ চুমু খায়। এরপর মুখ নামিয়ে ঘাড়ে চুমু খায়। সময় নিয়ে হুট করে দাঁত বসিয়ে দেয়। সামান্য জোরে দেয়নি, বরং মোটামুটি যা শক্তি ছিল সব খাটিয়ে দিয়েছে। মৌ গঙ্গিয়ে ওঠে, সোহাগকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়। ব্যথায় চোখ জোড়া ভিজে উঠেছে। ঘাড় বাঁকিয়ে দেখলো মনে হয় রক্ত বেরিয়েছে। চোখে পানি নিয়ে সোহাগের দিকে তাকালে দেখলো সোহাগ করুণ চোখে তাকিয়ে আছে তার দিকে। মৌ রেগে বলল, আপনার প্রবলেমটা কি? রক্ত বেরিয়ে গেছে। সোহাগ মৌকে জড়িয়ে ধরলে মৌ ছোটাছুটি করে, ছাড়ুন আমায়, ধরবেন না, ছাড়ুন বলছি, খারাপ লোক। সোহাগ মৌকে শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, সরি, রাগ হয়েছিল, কি করব? তাই বলে রাক্ষসের মতো এরকম করবেন? সোহাগ মৌয়ের ঘাড়ে হাত বোলালো। আসলে রক্ত বেরিয়েছে, খারাপ লাগলো, রাগ উঠলে কি করবে? জায়গাটা আবারও চুমু খেলো। মৌ নিজেকে ছাড়িয়ে আনতে চেষ্টা করলো। শুনুন তো, আলগা পেরিয়ে দেখাতে হবে না। সোহাগ মৌয়ের দুগালে চুমু খায়, কপালে চুমু খায়,
সারা মুখে চুমু আঁকে। মৌ তবুও নিজেকে ছাড়াতে চায় সোহাগের হাতের বন্ধন থেকে। ছাড়বেন আপনি? সোহাগ অসহায় মুখ করে বলে, ছাড়বো না তো। বউ যে তুমি আমার, বউকে কেউ ছাড়ে? কামড়ানোর সময় তো মনে থাকে না। কি বলো? বউ বলেই তো বাইট দেই, বউ না হলে দিতাম। আপনি আমায় ছাড়ুন। ইস, জ্বলছে জায়গাটা। রাক্ষসের চেয়ে অধম আপনি। সোহাগ ভুরু কুচকে তাকিয়ে রইল মৌয়ের দিকে। মৌকে ছেড়ে নিজের শার্ট এর 3টে বোতাম খুলল। অতঃপর ইশারায় গলার নিচে দেখিয়ে বলল, নাও, রাক্ষসের বউ রাক্ষসী হও। মৌ সোহাগের মুখের দিকে তাকালো। খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন এসব করে বসবে। সোহাগের বন্ধন থেকে ছাড়া পেয়ে রেগে ঘরের ভেতর চলে গেল। সোহাগ ইনোসেন্ট ফেস বানিয়ে দাঁড়িয়ে রইল। ইস, বউর অভিমান এখন ভাঙাবে কি করে? ভাঙছে না তো। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে ঘাড় দেখার চেষ্টা করছে। সোহাগ হঠাৎ করে সেই মৌকে জড়িয়ে ধরে। মৌ বিরক্ত হয়ে বলে, ছাড়ুন। সোহাগ কামড় দেওয়া জায়গাটা বেশ কিছুক্ষণ ধরে ঠোঁট ছুঁয়ে রাখে। এরপর ঝাপসা চোখে মৌয়ের দিকে তাকিয়ে দুহাতে মৌয়ের গাল আঁকড়ে বলে, সরি পাখি। মৌ সোহাগের দিকে তাকিয়ে অবাক হলো। এতটুকুতেই চোখে পানি জমেছে তার স্বামীর। মৌ কি বলবে বুঝল না। সোহাগ মৌয়ের চুল কানের পিঠে গুঁজে দিয়ে বলল, এত দামি চোখে যে কারণে পানি জমেছে, এটার কখনোই রিপিট করব না ইনশাল্লাহ, একদম পাক্কা। মৌ মৃদু হাসল। হাসি সরিয়ে বলল, দোষ তো ছেলেটার, আপনি আমাকে কেন শাস্তি দিলেন? সোহাগ মৌয়ের 2 ঘাড়ে 2 হাত রেখে মৃদু এসে বলল, ও তো ছেলে, আমি তো ছেলেদের প্রতি ইন্টারেস্টেড নই, ইনফ্যাক্ট মেয়েদের প্রতিও না, একমাত্র আমার বউ ছাড়া। মৌর কথার মর্মার্থ বুঝতে পেরে সোহাগকে ধাক্কা দিল। এই লোক কি সব উল্টাপাল্টা কথা বলে আল্লাহ। সোহাগ হেসে মৌকে জড়িয়ে ধরল। ঘাড়ে চোখ পড়লে আবারও খারাপ লাগলো। সে তো চুমু খেতে গিয়েছিল বউকে, কিন্তু হঠাৎ সেই ছেলের কথা মনে হওয়ায় রাগ হলো। কি করবে? ডান হাত বাড়িয়ে জায়গায় আলতো করে স্পর্শ করলো হাত। মুখ কেঁপে ওঠে, জায়গাটা ব্যথা হয়ে আছে। সোহাগ মুখ বাড়িয়ে আবারও চুমু খায়। কানের কাছে ফিসফিসে বলে, আর কখনই এই ভুল হবে না বউ। এই বলে কানে এর পিঠে চুমু খায়। অতঃপর মৌকে ছেড়ে তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে 1 টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মৌ চুপচাপ সোহাগকে দেখছিল। ভাবছে নিজেই আঘাত করবে, আবার নিজেই চোখের পানি জমাবে, নিজে অনুতপ্ত হবে, নিজে সেবা করবে। ঠোঁটের কোণে হাসি ফুটল। সোহাগ মৌকে হাসতে দেখে বলল, হাসছো কেন? আমার ইচ্ছে। সোহাগ মৌয়ের কোমর জড়িয়ে বলল, তোমার বড় পাগল বলে হাসছিলে নাকি? কিছু করার নেই, এই পাগলকেই সারা জীবন বহন করতে হবে। এই বলে মৌয়ের নাকের ডগায় চুমু খায়। মৌ ভুরকুচকে বলে, আপনি কি ভদ্রভাবে কথা বলতে পারেন না? আমি কি অভদ্রতার মতো কথা বলি? এই বলে মৌয়ের গালে চুমু খায়। মৌ রেগে তাকালে সোহাগ ভুরকুচকে বলে, বউকে ভালোবাসা অভদ্র নয়, বরং চরম ভদ্রতার কাজ, বুঝেছ বউ? এই বলে মৌয়ের ওপর গালে চুমু খায়। আপনি একটু দূরে সোজা হয়ে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে কথা বলুন তো। কি বলো? বউ যেখানে আমি সেখানে, দূরত্ব বাড়িয়ে থাকা যায় নাকি? মৌ হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে এই লোককে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে, যে দূরত্ব কমানো যাবে না বলেছে। মৌ নিজেকে ছাড়িয়ে বলল, ভাবছি আমার একটা ছেলে ফ্রেন্ড এর দরকার ছিল। আপনি 14 বছরের বাচ্চাকে নিয়ে যে রিয়াকশন দিচ্ছেন, তাহলে সেই ফ্রেন্ডকে কি করতেন? সব ভুরকুচকে বলল, নেই, ভালো হয়েছে। থাকলে থাপ্পড় দিয়ে তোমার সেই বন্ধুকে বিয়ে দিয়ে দিতাম, যে মেয়ে তার স্বামীর মেয়ে বন্ধু বানানোর শখ গুছিয়ে দিত। সোহাগের কথা শুনে মৌ হেসে ফেলল। আপনাকে জ্বালানোর জন্য একটা ছেলে ফ্রেন্ড বানাবো নাকি? আমার এক্সামগুলোতে সামনে পিছনে অথবা পাশে ছেলেরা বসে প্রায়। মৌ কথা শেষ হতে দেরি হলেও সোহাগের ঝড়ের বেগে মৌয়ের কাছে গিয়ে দাঁড়াতে দেরি হয়নি। মৌয়ের গাল এক হাতে চেপে ধরে বলল, কি বললে? মৌ সোহাগ হাত নিজের গাল থেকে ছাড়ানোর চেষ্টা করলো। ইস, কি জোরে গলাটা ধরেছে, দাঁতের সাথে লেগে কেটে যাবে মনে হচ্ছে। সোহাগ ধমক দিয়ে বলে, আর একবার বলো দেখি, কি বললে? মৌ নিজেকে ছাড়াতে চাইল। সোহাগ নিজেই মৌয়ের গাল ছেড়ে দেয়। মৌ রেগে বলে, আপনি কি আমাকে এভাবে মারতেই থাকবেন? সোহাগ অবাক হয়ে বলল, কখন মারলাম? মৌ নিজের ঘাড় দেখিয়ে বলল, এখান থেকে তো রক্ত বের করলেন। মুখে হাত দিয়ে বলল, আর মুখ পুরো ব্যথা বানিয়ে দিয়েছেন। সোহাগ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, তুমি তো আমাকে ব্যথা দিলে, আমি কি করলাম? সোহাগ বুকে হাত দিয়ে ইশারা করে বলল, এখানে ব্যথা দিলে? কোনো ছেলে তোমার পাশে বসে? জানি না, যখন যার সাথে সিট পড়ে তখন তার সাথে বসে এক্সাম দিতে হয়। তোমরা কি পড়াশোনা করার স্বপ্ন? কেন? পড়া বাদ দিয়ে দিলে কি তোমার খারাপ লাগবে? মানে আর পড়তে হবে না, এক্সাম দিতে হবে না, তোমার তো বিয়ে হয়ে গেছে। মৌ অবাক হয়ে বলল, বিয়ে হয়ে গেলে পড়তে হয় না? আপনি তো বিয়ের আগে এই শর্ত দেননি। সোহাগ রেগে বলল, আমার অপরিচিতাকে বিয়ে করার জন্য আমি শর্ত দিব?
বরং বিয়ে করে শর্ত দিব, আর সেগুলো তুমি মানবে। কি শর্ত? তোমাকে আর পড়াশোনা করতে হবে না। মৌ বিরক্ত হলো, এটা কি ধরনের কথা? সে অনার্স 3rd ইয়ারে পড়ছে, সামনে ফাইনাল এক্সাম, এরপর 4th ইয়ারে উঠে যাবে, এখন ইনি বলছে পড়তে হবে না? কি অদ্ভুত কথাবার্তা! আপনি কি সত্যি সত্যি পাগল হলেন? আমার কয়েকদিন পরে ফাইনাল এক্সাম। সোহাগ কিছুক্ষণ মৌয়ের দিকে তাকিয়ে থাকলো, এরপর হঠাৎ করে মৌকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ সময় নিয়ে বলল, তোমার আশেপাশে ছেলে থাকলে আমার খারাপ লাগে, কি করব? মৌ হাসল। সোহাগ অনেক কিছু জল্পনা কল্পনা করে বলল, তুমি সব ছেলেদের বলে দিবে যে তোমার একটা বর আছে। খারাপ কিছু বললে বলবা তোমার বর ওদের খুব সুন্দর করে গুলি করে খুলি উড়িয়ে দিবে। মৌ শব্দ করে হেসে ফেলল, অতঃপর বলল, আমি কারোর সাথে কথা বলি না। 1 মিনিট, আপনি গুলি করার জন্য বন্দুক কোথায় পাবেন? সোহাগ জিব্বায় কামড় দিয়ে আমতামতা করে বলল, কথার কথা বলেছি। সিরিয়াস কেন নিয়েছ? মৌ মৃদু হাসলো। সোহাগের কথার ধরনে বোঝা গিয়েছে সে মজা করে বলেছে। তবুও গুলির কথা আসে একটু অবাক হয়েছে। পাত্তা দিল না সে। আম্মুর সাথে রান্না কর, আজকে মিশু, নিশু আর মারুফাকে আসতে বলেছে আমাদের বাসায়। তাদের আসার কথা শুনে মৌয়ের মন খারাপ হলো, বিরক্ত হয়নি। লাস্ট তারা মৌয়ের সাথে ঝামেলা করে বাসা থেকে চলে গিয়েছিল। এরপর ইরশাদের বিয়ের দিন এসেছিল, কিন্তু তার সাথে কথা বলেনি। মৌ কখনো চায়নি ঝামেলা হোক, সে একটা ব্যাপার সুন্দরভাবে উপস্থাপন করতে চেয়েছিল তাদের মাঝে, কিন্তু তারা সঠিকটা বুঝতে পারেনি, উল্টো মৌকে ভুল বুঝেছে। সোহাগ মৌকে ভাবনায় ডুবে থাকতে দেখে বলল, কি ভাবছো বউ? কিছু না। একটু ভেবে বলল, আপনি কি আপনার বোনেদের নিয়ে কথা বলায় এখন আমার উপর মন খারাপ করে আছেন? সোহাগ মৃদু এসে বলল, নেই। মৌ মাথা নিচু করে বলল, আমি তাদের সাথে আপনার কথা বলতে নিষেধ করিনি, বিশ্বাস করুন। আত্মীয় হলে তো তাদের সাথে খোঁজখবর নিতে কথা বলবেন, স্বাভাবিক, কিন্তু আপনারা আপন ভাই বোনদের মতো ক্লোজ, তাই বলেছিলাম। সোহাগের মুখে জড়িয়ে মাথার উপর তুলে রেখে বলল, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া উপহার, যে উপহার দ্বারা আমি আমার জীবনকে হারাম থেকে নতুন হালালে ছন্দে সাজিয়েছি। তোমার ওসিলায় আল্লাহর কত বিধান আঁকড়ে ধরলাম, আল্লাহকে চিনলাম। মাঝে মাঝে তোমায় ভুল বুঝেছি, কিন্তু আমার আল্লাহ আমাকে ঠিকই কোনো না কোনো উপায়ে সঠিকটা বুঝ দিয়েছেন। তোমার ওসিলায় আমার বউ আমার ঘরের ছোট্ট জান্নাত, যেখানে থেকে আমি সুবাস পাই প্রতিনিয়ত। সে সুবাসের দিক অনুসরণ করে আমি আল্লাহর দিনের সঠিক পথ দেখি। মু চুপচাপ সোহাগের কথাগুলো মন দিয়ে শুনল, অনেক কিছু বুঝলো, খুশি হলো। আসলে তার স্বামী অদ্ভুত ভালো। নিজের মনেই হাসল, সে তেমন কিছুই করেনি, সে তো মানুষটাকে চিনত না, অথচ মানুষটা তার অজান্তেই তার জন্য হারাম ছেড়ে হালালের দিকে এসেছিল। সোহাগ মৌয়ের মাথায় ঠোঁট ছোঁয়ায়। মাগরিবের আজান দেয়ায় সোহাগ বলে, বউ নামাজ পড়ে নাও, আমিও নামাজ পড়ে আসি। এরপর দুজনে নামাজ পড়তে যাই। সন্ধ্যার পর মিশু আর মারুফা হোসেন সোহাগের ফোন পেয়ে খুশি হয়ে আসলেও নিশু আসতে চাচ্ছিল না। মিশু মারুফা দুজন জোর করে নিয়ে এসেছে। নিশুর বিরক্ত লাগছে যে বাসায় তাদের আশাটা এরা পছন্দ করে না। সত্যিকার অর্থে সোহাগ ভাইয়ের বউকে উল্টাপাল্টা মিনিং বের করলো, সেখানে এদের না এসে হচ্ছিল না। 3 বোন ডাইনিংয়ে বসে টুকটাক কথা বলছিল নিজেদের মাঝে। কিছুক্ষণ পর মৌ হাতে নাস্তা এনে মিশুদের সামনে টেবিলের উপর রাখে। সব বোনেদের সালাম দেয়, 3 বোন সালাম নেয়, কিন্তু আর কোনো কথা বলে না। মৌয়ের খারাপ লাগে, এরা আগে তার সাথে কি সুন্দর করে কথা বলতো, এখন যেন তার প্রতি কত বিরক্ত তাদের চোখে মুখে। মৌ এক সাইডে দাঁড়িয়ে রইল মন খারাপ করে। কিছুক্ষণের মাঝে সোহাগ পরিপাটি হয়ে ঘর থেকে বেরিয়ে মিশুদের সামনের সোফায় বসে। মৌকে দাঁড়িয়ে থাকতে দেখে মৌকে ডাকে। মৌ ধীর পায়ে সোহাগের পাশে এসে বসে। সোহাগ সামনে তাকিয়ে গলা ঝেড়ে বলে, কি অবস্থা তোদের? আলহামদুলিল্লাহ, ভালো। ডাকলে কেন? তোদের খালার বাড়ি মামার বাড়ি যখন ইচ্ছে আসবি, কিন্তু ভুলে গেলি কেন? আর খবর নেই আসার? নিশু তারাভাবে বলল, তোমার বউ আমাদের ইনডাইরেক্টলি আসতে নিষেধ করেছে ভাইয়া, এটা জেনেও কিভাবে না আসার কারণ জিজ্ঞাসা করছো? সোহাগ নিশুর কথায় বিরক্ত হলো। মেয়েটা 2 লাইন বেশি বোঝে এদের থেকেও, কিন্তু বিরক্ত একপাশে রেখে বলল, কিছু কথা বলার জন্য ডেকেছি, মন দিয়ে শুনবি। সোহাগের কথায় 3 বোন মাথা নাড়ায়। সোহাগ তার 2 হাতের কনুই 2 হাঁটুর উপর রাখে, একটু শ্বাস নিয়ে নিজ দিকে তাকিয়ে বলতে শুরু করে, মৌয়ের কাছে শুনেছি আমার বিয়ের দিন নাকি তোরা নামাজ পড়েছিস, নিজেদের ভুল বুঝতে পেরে আর নামাজ কাজা করবি না বলেছিলি। তাহলে অবশ্যই আল্লাহর ভয় আছে বলে, আল্লাহর বিধান মানিস বলেই এরকম অনুভূতি তোদের মধ্যে এসেছে। আশা করি এখন পর্যন্ত আর নামাজ কাজা করিসনি ইচ্ছাকৃতভাবে। তবে নামাজ, রোজা, হজ এসবের পাশাপাশি আল্লাহর আরও বিধান আছে, সেগুলো যদি হঠাৎ
তোদের সামনে আসে তাহলে অবশ্যই সেই বিধানকে পায়ে ঠেলে দিবি না, তাই না? কথাগুলো বলে সোহাগ থামল, মেঝের দিকে তাকিয়ে আরো কিছু শব্দ গোছাতে ব্যস্ত হলো। সাথে তার কথাগুলো যেন সবাই সেভাবে সময় দিল। সোহাগের আওড়ানো কথাগুলো 3 বোন সহ মৌ মনোযোগ সহকারে শুনল। সকলের মাথা নিচু। মৌ বুঝতে পারছে না মানুষটা হঠাৎ কেন এসব বলছে। ওদিকে মিশুরা 3 বোন ভাবনায় মশগুল। মৌ বোঝানোর পর থেকে তাদের নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা হয়নি। কথাটা মনে পড়ায় 3 জনই মৌয়ের দিকে একবার তাকালো। তাদের এই ভালো অভ্যাসটার পেছনে তাদের ভাবির এক বিস্তর অবদান রয়েছে। এটা তারা কখনোই অস্বীকার করতে পারবে না, বরং তারা এটা আজীবন মনে রাখবে। সোহাগ 2 হাত জামা করে আরতে ভর করে মেঝের দিকে চোখ রেখে আবারও বলতে শুরু করলো, আমরা সব ভাই বোন, অয়ন, ইমন, ইশরাত সবাই কিন্তু ভাই বোন ছিলাম। এর মধ্যে কেউ কারোর সাথে কোনো সম্পর্কে জড়ানোর কথা মাথাতেও আনিনি। আমরা ভাবতাম আমরা সবাই একই মায়ের পেটের ভাই বোন। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। আমরা যদিও ভাবি আমরা সবাই আপন ভাই বোন, আদতে আমরা আপন ভাই বোন নই। আমাদের বাবা মা আলাদা। আর এটা আমরা কিছু মানুষ হয়তো 100% পালন করতে পারবো, আবার কেউ কেউ পারবে না, যেমনটা অয়ন, ইশরাত পারিনি। এগুলোতে ভাই বোনদের মধ্যে তারা নিজেদের ভাই বোন ভাবতে পারিনি। এর মানে আমরাও সেম কাজ করব এটা বলছি না। কিন্তু অয়নের, ইশরাতের ব্যাপারটা কিন্তু অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্ট কেন ঘটেছে জানিস? কারণ আমরা আপন ভাই বোন না হওয়া সত্ত্বেও দাবি করে গেছি আমরা আপন ভাই বোন। আল্লাহ যেখানে তার বিধানে বলেই দিয়েছেন আপন ভাই বোন না হলে তাদের মধ্যে পর্দার ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা আমাদের খামখেয়ালিতে আল্লাহর বিধানকে বা নিজেদের মন গড়া কথা সাজিয়ে নিয়ে নিজেদের জীবন চালাই। এর ফলে আমাদের অ্যাক্সিডেন্ট হয়। উদাহরণ হিসেবে আমাদের সামনেই অয়ন, ইশরাত আছে। সোহাগ কিছুক্ষণ থেমে আবার বলে, আমার মনে হয় এবার তোরা মৌয়ের সেদিনের কথার উত্তর পেয়েছিস, তাই না? মৌ কেন বলেছিল আপন ভাই বোন না হলে সীমানার মধ্যে মেলামেশা করা? মৌ কখনো চাইনি আমাদের ভাই বোনদের মধ্যে ফাটল ধরুক। আমরা আত্মীয়, সে হিসেবে দেখা হবে, কথা হবে, খোঁজখবর নিব। কিন্তু আমরা নিজেদের আপন মায়ের পেটের ভাই বোনের মতো যেভাবে মিশেছি, একে অপরকে টাচ করেছি, একসাথে এখানে ওখানে গিয়েছি, তোরা আমার সামনে মুখ খুলে থাকিস, মাথায় কাপড় দিস না, এগুলো একজন গায়রে মাহরামের সামনে কখনো উচিত নয়। আমি তোদের জন্য গায়রে মাহরাম। আমাদের বাসায় আসবি, যাবি, দেখা হলে একে অপরের খোঁজ খবর নিবি, কিন্তু তার দূরত্ব বজায় রেখে। তোরা নিজেদের আমার সামনে এক্সপোজ করবি না, এটা ইসলাম বলে। আর মৌ তোদের ভালোর জন্য এটা বোঝাতে চেয়েছিল। এরপর মাথা তুলে সবার দিকে তাকিয়ে বলে, বুঝেছিস? পাশ থেকে মৌ বিস্ময় নিয়ে সোহাগের দিকে তাকিয়ে আছে। সে প্রথমবার সবচেয়ে বেশি বিস্মিত হয়েছিল তার স্বামীর অপরিচিতার গল্প পড়ে, আর আজ দ্বিতীয়বার বিস্মিত হলো তার স্বামীর এসব ভাবনা নিজ কানে শুনে। তার মনে পড়ে গেল সে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ প্লিজ তুমি আমার বরকে সঠিক বুঝ দিও কোন এক উসিলায়। অয়ন আর ইশরাতের ব্যাপারটা নিয়ে যে সোহাগ তাদের ঝামেলার বিষয়টা এত সুন্দরভাবে বুঝবে মৌ কল্পনা করেনি। মৌ ভেবেছিল তাকে হয়তো আরো 1000টা উপায় বোঝাতে হবে, কাঠ খড় পোড়াতে হবে। সে ভাবনা মাঝে মাঝে তার মনের ঘরে উকি দিত। কিন্তু তার আগেই সে কত বড় সারপ্রাইজ পেয়ে গেল। সারপ্রাইজটা আসলে কি দিল? স্বয়ং আল্লাহ বোধহয়। সে বলেছিল তার স্বামীকে কোনো এক ওসিলায় বুঝ দিতে। আল্লাহ ঠিক কত সর্বোত্তম পরিকল্পনাকারী যে দুজনের হালালভাবে বিয়ের মাধ্যমে তার স্বামীকে এত সুন্দরভাবে বোঝার তৌফিক দিল। আবার তার স্বামী তার বোনেদের সামনে এই টপিকটা কি সুন্দর করে উপস্থাপন করলো। আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী কথাটা বলা, বুঝতে পারা আর অনুভব করার মধ্যে বিশাল পার্থক্য আছে। মৌ যেন সব পেরিয়ে আল্লাহর এই পরিকল্পনাকে অনুভব করলো, ভীষণ অনুভব করলো। চোখ জোড়া ভিজে উঠল আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়। মিশুরা 3 বোন সোহাগের কথা শুনে অনুতপ্ত হলো। তারা বুঝতে পেরেছে মৌ তাদের অন্য কিছু মিন করে বলেনি, বরং তাদের ভালোর জন্য বলেছে। আল্লাহর একটা বিধান তাদের সামনে তুলে ধরেছে, কিন্তু তারা ভুল বুঝেছে মৌকে। তারা তো আল্লাহর বিধানকে পায়ে ঠেলে দিতে চায় না, কিন্তু তখন তারা এই ব্যাপারটা বুঝতে পারেনি। চোখের সামনে জলজান্ত অয়নির সাথে জুটি দেখে যেন অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। সাথে খারাপ লাগছে ভীষণ, তারা মৌয়ের সাথে ঠিক করে কথা অব্দি বলেনি ভুল করে। এমনকি কিছুক্ষণ আগ পর্যন্ত মৌয়ের সাথে কথা বলেনি, সালামটা পর্যন্ত বিরক্তির সাথে নিয়েছে। মিশু আর চোখে মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মৌ সোহাগের দিকে হা করে তাকিয়ে আছে। এটা থেকে একটু হাসি পেল। আমার খারাপ লাগলো, ইস তাদের ভাবির সাথে কেমন খারাপ ব্যবহার করেছে। অতঃপর সোহাগের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, বুঝেছি সোহাগ ভাইয়া,
আমরা তো আজ মুখ ঢেকে আসিনি। তুমি এখন এখান থেকে যাও, আমাদের ভাবির সাথে কথা আছে। সোহাগ হেসে উঠে দাঁড়ালো। পাশ ফিরে মৌ এর মাথায় হাত রেখে বলল, তোমার ননদদের সুন্দরভাবে আপ্যায়ন করবে। আমার কিছু কাজ আছে, ফিরতে রাত হবে। আল্লাহ হাফেজ। মৌয়ের চোখ জোড়া ছলছল করে উঠল। কেন যেন সোহাগকে তার যেতে দিতে ইচ্ছে করছে না। তার স্বামীর প্রশান্তিময় বুকটাতে যদি একটু মাথা রাখতে পারত। ভীষণ কান্না পাচ্ছে। সোহাগ তো আবার ফিরে আসবে কয়েক ঘন্টা পরই। তবু কেন এমন লাগছে? মৌ চোখ নামিয়ে নেয়। মৌয়ের পানিতে চিকচিক করা চোখ জোড়া সোহাগের আড়ালে রয়ে গেল। যদি দেখতো তার মিঠা ফুলের চোখে পানি, হয়তো সে বাইরে পা বাড়ানোর সাহস করত না। তার অপরিচিতার চোখের ভাষা ঝটপট পড়ে ফেলত। মৌ মুখ ফুটে বলার আগেই তার বউয়ের ইচ্ছে পূরণ করে দিত। তার অপরিচিতার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে নাকি? কিন্তু দেখতে পেল না যে মৌয়ের চোখ জোড়া, তাই তো বেরিয়ে গেল বাসা থেকে। মিশু, নিশু, মারুফা মৌয়ের কাছে সে বেশ কিছুক্ষণ কথা বলল, মাপ চাইল। ও মৃদু হাসল। তার মানে তো এদের জন্য কোনো রাগ নেই। মন খারাপ ছিল, এই জন্যই তাকে ভুল বুঝেছিল। তার বর তো সবকিছু ঠিক করে দিল। মন খারাপ একপাশে রেখে বেশ কিছুক্ষণ গল্প করল। তার শাশুড়ি, আম্মু সহ সবাই মিলে একসাথে খেয়ে নিল। এরপর মিশুরা চলে যায়। তাদের বাসা আশেপাশেই, তাই তারা আগে থেকেই তিনজন মিলে নিজেদের বাসায় চলে গেল। মৌ সব গুছিয়ে ঘরে চলে গেল। নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। আজ দেরি হয়ে গেল। রাত প্রায় 11টা। সবাই ঘুমিয়েছে। মনিরার কাছে তার আম্মুর ফোন মাঝে মাঝে থাকে। আজও তার কাছে তার আম্মুর ফোন আছে। ঘুম আসছে না বলে ফোন হাতে ফেসবুকে লগ ইন করলো। কি মনে করে যেন ইমন নাম সার্চ দিল। কয়েকটা আইডির পরেই তার চেনা পরিচিত ইমনের আইডিটা পেয়ে যায়। চিনতে পেরেছি ইমন, কারণ প্রোফাইল পিকে ইমনের পিক দেয়া। আইডি লক না থাকায় মনের আইডিটা ঘুরে ঢুকলো। তেমন কিছু নেই। কয়েকদিন পর পর পিক আপ দেয়, সাথে 2-1 লাইনের ক্যাপশন। ইতস্তত করে মেসেজ অপশনে গিয়ে সালাম দিল। এরপর ফোন হাতেই তাকিয়ে রইল রিপ্লাইয়ের আশায়। কিছুক্ষণের মাঝে রিপ্লাই পেয়ে মনিরার ঠোঁটে হাসি ফোটে। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে প্রশ্ন আসে, কে আপনি? মনিরা মনে মনে হাসে, মজা করা যাবে তাইলে। তার আইডির নাম বাবার রাজকন্যা। রিয়েল না হওয়ায় অপরিচিতা ছাড়া কেউ চিনতে পারবে না। পরিচিত ছাড়া কেউ চিনতে পারবে না। অতঃপর রিপ্লাই করে, আমি আপনার এক শুভাকাঙ্ক্ষী। আমি আপনার সব গোপন খবর জানি। ওপাশ থেকে ইমন মেসেজ থেকে ভুরু কোচকায়। তার আবার কি গোপন খবর আছে সে তো নিজেই জানে না। আর এই শুভাকাঙ্ক্ষী কি করে তার গোপন খবর জানে? তা কি গোপন খবর জানেন মহান শুভাকাঙ্ক্ষী? অনুগ্রহ করে যদি একটু জানাতেন। আপনার নাম ইমন, আপনার বাবার নাম আরিফ, আপনার বোনের নাম ইশরাত, আপনার 3 বন্ধু, আপনি অয়ন সোহাগ। আর আমি এটাও জানি আপনি এক স্কুল পড়ুয়া মেয়ের জন্য প্রতিদিন স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন। ইমন মেসেজটা পড়ে ভাবতে থাকে। সবার নাম বলল, মেনে নিল, কিন্তু সে মনিরার জন্য দাঁড়িয়ে থাকে এটা কিভাবে জানলো? কি এটা? মাথায় আসছে না। তার ভার্সিটির কোনো ফ্রেন্ড নয় তো? ভার্সিটিতে তার অগণিত মেয়ে ফ্রেন্ড ছিল। এদের মধ্যে হয়তো বা কেউ তার সাথে ফাজলামি করছে। কিন্তু মনিরার কথা কিভাবে জানলো? অতঃপর রিপ্লাই দিল, সব বুঝলাম। আপনি আপনার শুভাকাঙ্ক্ষী কি করে সেটা বলুন। এই যে আপনি একটা মেয়েকে বাইকে করে পৌঁছে দিয়েছেন, এটা আমি আপনার বন্ধুদের বলবো না জানার পরও। এই জন্য আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আপনি কি সে মেয়েকে পছন্দ করেন? আমি আপনাকে হেল্প করতে পারি। ইমন মেসেজটা বেশ কয়েকবার পড়ল। এটা তার চেনা কেউ শিওর, কিন্তু কে? জামান নয় তো? ও তো ট্রান্সফার হয়ে এসেছে। হয়তো তাকে কোনোভাবে আজ দেখে নিয়েছে, হতে পারে। তার পেট থেকে কথা বের করার জন্য এই ফোন দিয়ে উঠেছে, এটাই ভাবলো। অতঃপর টাইপ করলো, শোন জামান, ফাজলামি বাদ দে। এসব মেয়েদের আইডি চালানো বাদ দে, নয়তো মেয়েরা যেভাবে তোদের মেয়েরূপী ছেলেদের জন্য প্রেগনেন্ট হওয়ার দোয়া করে, ফলে গেলে আবার তোর সংসার টিকবে না। আর ওই মেয়ে আমার এক ফ্রেন্ড, উল্টাপাল্টা ভাবার দরকার নেই। ভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে রেখে এসে ওকে কেন পছন্দ করতে যাব? এখনো ভার্সিটির যে কোনো ফ্রেন্ডকে প্রপোজ করলে লাভ দিয়ে আমার কাছে চলে আসবে। এসব জেনেও আজ এরা ঢং করিস না ভাই। মনিরা মেসেজটার প্রথম 2 লাইন পড়ে হেসে ফেলে। এরপর আবারও পড়তে পড়তে মুখ থেকে মলিন হাসি মিলিয়ে যায়। কেন যেন খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। সে এতটাও সুন্দর, তাকে পছন্দ করা যাবে না? আবার এর ভার্সিটির মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ ছিল, তারা লাভ দিয়ে চলে আসবে। তাকে ভালো লাগে না। কেন যেন চোখ ছাপিয়ে পানি গড়িয়ে পড়ল। ইমনকে ব্লক করে দিয়ে ফোন রেখে দিল। এই লোকটা সবচেয়ে জঘন্য এক লোক। এর জন্য সে কেন কষ্ট পায়? জীবনে কথা বলবে না এই লোকটার সাথে, জীবনও না। তাকে একটু পছন্দ করে না, সারাদিন অন্য মেয়েদের নিয়ে ভাবে।
তার কথা কখনো ভাবতে হবে না, সেও ভাববে না, কিন্তু পারছে না, ভাবে অসহ্য লাগছে। হয়েছে কি তার, এই লোকটাকে তার একটু সহ্য হচ্ছে না, মনে হচ্ছে খুন করতে পারলে মনের জ্বালা মিটত। ভাবতে ভাবতে ফুপিয়ে উঠল, বিড়বিড় করলো, অসভ্য বেয়াদব চরিত্রহীন অসহ্য একটা লোক, তোর সাথে জীবনে কথা বলবো না, তোর কথা আর ভাববো না, যা মেয়েদের মধ্যে গিয়ে পড়ে থাক শয়তান লোক। ওপাশ থেকে ইমন কিছু বুঝলো না, কি হলো, তাকে ব্লক করলো কেন? তার মানে কি জামান নয়? কি যে পাত্তা দিল না, হয়তো ফেক আইডি দিয়ে মজা নিতে চেয়েছিল, তার মন মতো হয়নি তাই ব্লক করে দিয়েছে। অতঃপর ফোন ঘাটতে ব্যস্ত হয়ে গেল। মৌসুয়াগের অপেক্ষা করছে। ঘড়িতে সময় 11:50। বেলকুনিতে একা একা বসে আছে, কিচ্ছু ভালো লাগছে না, কারণ ছাড়াই ভালো লাগছে না, কেন যেন কান্না পাচ্ছে। ভীষণ মিস করছে সোহাগকে। কখন আসবে বাসায়, আর কতক্ষণ অপেক্ষা করবে? তখন যদি একবার জড়িয়ে ধরতে পারত, তখন থেকে এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টার মতো সে পার করেছে। অন্যদিন সোহাগ সারাদিন বাসায় না থাকলেও এত মনে পড়ে না। আজ তো সোহাগ বিকেলে বাসায় এসেছিল, মাঝে 3 ঘন্টা সময় পেরিয়ে গেছে, অথচ মৌ এর মনে হচ্ছে 3 যুগ পেরিয়ে গেছে। সোহাগের বুকে সে মাথা রাখে না, মানুষটাকে সামনে দেখে না। কেন এমন লাগছে? চোখ ছাপিয়ে পানি গড়িয়ে পড়ে। কেউ দেখলে ভাববে তার জানি কত কষ্ট, এই জন্য বোধহয় এত কষ্ট পাচ্ছে। কিন্তু সে 3 ঘন্টা তার স্বামীকে না দেখতে পেয়ে কাঁদছে, তাকে ভীষণ মিস করে কাঁদছে। এইটুকু নয়, তার স্বামী যে তার ফোন রিসিভ করলো না, কেটে দিল, আবার ফোন অফ করে দিল, তার ফোন পেয়ে বিরক্ত হয়ে। না, এমন নয়, সে জানে তার বর ব্যস্ত, কিন্তু সে বিবেকের কথা শুনবে না, ইচ্ছে করছে না। তার স্বামী তার ফোন কেন তুলবে না, এটাই বড় কথা। এটা কি কম কষ্ট? কি যে মোর জানা নেই, তবে সে কষ্ট পাচ্ছে। ভীষণ ইচ্ছে করছে সোহাগকে জড়িয়ে ধরতে, কিন্তু মানুষটা তো আসেই না, তাকে ভুলে গিয়েছে। দুহাতে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। সোহাগ ঘরে এসে মৌকে না দেখে ভুরু কোচকালো, মৃদু স্বরে ডাকলো, বউ। সারা না পেয়েবার কিছুটা গলা চেঁচিয়ে ডাকে, অপরিচিতা। এই কথা মৌয়ের কানে যায়। সাথে সাথে বেলকনি থেকে ঘরে আসে মৌ। সোহাগ কিছু বুঝে ওঠার আগেই দ্রুত গিয়ে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। এত জোরে দৌড়ে আসায় সোহাগ কিছুটা পিছিয়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয়, কিন্তু মৌকে দেখে ভুরু কোচকায়। কি হয়েছে তার বউয়ের? দুহাতে মৌকে আগলে নিয়ে বলে, কি হচ্ছে, কাঁদছো কেন বউ? মৌ কিছু বলে না। সোহাগ মৌয়ের মাথায় চুমু এঁকে দুহাতে মৌয়ের মাথা তুলে মুখ পানে তাকায়। কেটে কেটে কি অবস্থা করেছে! সে তো তার ভালো বউকে রেখে গেল, তার বোনেরা কিছু বলেছে? কিন্তু সে তো বুঝে গেল, তাদের বোঝার কথাও। তাহলে দুই হাতে মৌয়ের গাল দিয়ে পানি মুছে বিচলিত কণ্ঠে বলল, মিশরা কিছু বলেছে তোমাকে? মৌ দুদিকে মাথা নাড়ায়, কান্না থেমেছে, কিন্তু কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে। সোহাগ মৌয়ের 2 গালে চুমু খেয়ে বলে, তাহলে কাঁদছো কেন বউ? আমি কষ্ট দিয়েছি? মৌ এবারও দুদিকে মাথা নাড়ায়। তাহলে কাঁদছো কেন? তোমার আব্বা আম্মার কথা মনে পড়েছে? মৌ কিছু না বলে সোহাগকে জড়িয়ে ধরে। বলো কেন কাঁদছো? না বলে সমাধান করব কি করে? মৌ কাঁপা কাঁপা গলায় বলে, কোনো কারণ নেই। কারণ ছাড়া কেউ কাঁদে? আমায় বলো দেখি কি হয়েছে তোমার। এই বলে মৌকে নিজের সাথে ছড়িয়ে কিছু বলতে গেলে মৌ রেগে সোহাগের বুকে ধাক্কা দিয়ে বলে, আপনার প্রবলেম কি? বারবার আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন কেন? সোহাগ তবদা খেয়ে মৌয়ের দিকে তাকিয়ে রইল। সে কখন তার বউকে দূরে সরালো? সে তো তার বউয়ের সাথে দূরত্ব মানতে পারে না। মৌ গিয়ে বিছানায় শুয়ে পড়েছে, বিড়বিড় করে বলছে, একটু জড়িয়ে ধরলেও শান্তি দেবে না, 2 মিনিট পর পর নিজে থেকে সারিয়ে নেবে। 5টা মিনিট শান্ত হয়ে থাকা যায় না? লাগবে না কিছু। সোহাগ মৌকে শুতে দেখেই মৌয়ের পাশে এসে শুয়েছিল। মৌ বুঝতে পারিনি। মৌয়ের কথাগুলো শুনে সোহাগ বিস্ময় নিয়ে তাকালো। তার বউ তাকে শান্তিমতো জড়িয়ে ধরতে পারেনি বলে রাগ করে চলে এলো। কি সাংঘাতিক! মৌয়ের পেছন থেকে জড়িয়ে ধরে তার দিকে ফেরাই, যদিও মৌয়ের ইচ্ছের বিরুদ্ধে, মানে বউ রাগ করেছে, এখন তাকে ডাবল শক্তি প্রয়োগ করতে হবে স্বাভাবিক। মৌ নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায়, লাগবে না তাকে জড়িয়ে ধরা। যখন সে নিজের তার বরকে জড়িয়ে ধরবে তখন তো 2 মিনিট পর পর ছড়িয়ে নেবে। এখন কেন এসেছে? সোহাগ মৌয়ের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না তার বউয়ের কি হয়েছে। একবার কাঁদছে, একবার রাখছে, এখন জেদ করছে। এতক্ষণ থেকে তার বন্ধন থেকে ছাড়ানোর চেষ্টা করছে, একটু ক্লান্ত হচ্ছে না। এটা যে জেদ, সোহাগ তা বুঝতে পারছে। না পেরে মৌকে চিৎ করে শুয়ে দিয়ে মৌয়ের 2 হাত নিজের হাতের মুঠোয় নেয়, 2 পা তার 2 পায়ের মধ্যে নেয়। মৌ চুপ হয়ে যায়, কিন্তু চোখ বন্ধ। সোহাগ বেশ কিছুক্ষণ কাত হয়ে মৌয়ের মুখের দিকে তাকিয়ে থাকে।
মৌয়ের চোখ বেয়ে পানি পড়ছে, তাই স্পষ্ট সোহাগের চোখে পড়ছে। এক হাত বাড়িয়ে মৌয়ের গালে হাত রাখে, এরপর মৌয়ের কপাল থেকে কপাল লেপটে আদুরে কণ্ঠে বলে, কি হচ্ছে বউ তোমার? আমার বুকে ব্যথা উঠেছে, তুমি বলবে না? আমি তোমার সব অভিমান অভিযোগ মিটে দেব ইনশাল্লাহ, আমায় বলো। মৌ ফুপিয়ে ওঠে। সোহাগ মৌয়ের হাত দুটো ছেড়ে দেয়। মৌ ছাড়া পেয়ে দুহাতে সোহাগের গলা জড়িয়ে ধরে। সোহাগের গলায় মুখ গুজে ফোপাতে ফোপাতে বলে, আপনার কথা অনেক মনে পড়ছিল, আপনাকে কল দিয়েছিলাম, আপনি আমার কল ধরেননি, এরপর অনেকবার কেটে দিয়েছেন, এরপর আমার ফোনে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিয়েছেন। আপনি খারাপ লোক, স্বার্থপর লোক, বাইরে গিয়ে আমাকে ভুলে যান, বিরক্ত হন। সোহাগের মাথা থেকে বেরিয়ে গিয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে আটকে গিয়েছিল, তার বউকে কিভাবে বোঝাবে। মৌকে জড়িয়ে তার উপর উঠিয়ে নেয়। মৌ ফুপিয়ে কাঁদছে। সোহাগ মৌয়ের মাথা তুলে দুহাতের চোখ মুছে দেয়, এলোমেলো চুলগুলো গুছিয়ে পেছন দিকে দেয়, এরপর সারা মুখে চুমু আঁকে। দুহাতে তার বউয়ের মুখ মুছে দিয়ে কানে কাছে ফিসফিসে বলে, পাখি। মৌ চোখ বুজে আছে। সোহাগ মৌয়ের দু চোখের পাতায় চুমু এঁকে বলে, আর এমন হবে না পাখি, সব কাজ বাদ দিয়ে তোমার কল রিসিভ করবি ইনশাল্লাহ। দেখো, অফিস থেকে এসে চেঞ্জ করিনি, ফ্রেশ হইনি, আজ কিছু করব না, সব কাজ বাদ, কালকে ছুটি, কালকের 24 আওয়ার আমার বউয়ের, কান্না অফ করো প্লিজ। এই বলে মৌকে নিজের সাথে জড়িয়ে নেয়। কিছুক্ষণের মাঝে মৌ ঘুমিয়ে পড়ে। সোহাগের যেমন মৌয়ের জন্য খারাপ লাগছে, তেমনই তার কাজের জন্য গন্ডগোল বেঁধেছে বড় সড়ো। দুটো মিলিয়ে তাকে ভীষণ অসহায় লাগছে। কালকে বাসায় কি করে থাকবে? বউকে তো কথা দিয়ে দিল, অথচ কালকে 24 আওয়ারই বাইরে থাকার কাজ। মাথা কাজ করছে না আপাতত। বাইরে দেখে এসে টোটালি ফ্রেশ না হয়ে বোধহয় আজকে ফার্স্ট এভাবে থাকছে। একবার চেষ্টা করলে মৌকে ছাড়ানোর, কিন্তু মেয়েটা তাকে যেভাবে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। যদিও অস্বস্তি হচ্ছে ফ্রেশ না হওয়ায়, কিন্তু বউয়ের জন্য সয়ে নিল। মৌয়ের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মৃদু হাসল। তার প্রশান্তির চোখে পানি দেখলে হৃদয় পুড়ে শুধু কেঁদে ভাসায়। এখনো কেমন কেঁপে কেঁপে উঠছে। এরপর তার বউকে নিজের সাথে জড়িয়ে নিজেও চোখ বুঝল। ফজরের আজানের ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করলে মৌ নড়চড়ে আবারও ঘুমে তলিয়ে যায়। কিন্তু আর সোহাগ জাগা পেয়ে গেছে, আর ঘুমায়নি। কালকে ফ্রেশ না হওয়ায় ঠিকঠাক মতো ঘুমায়নি, এখন সামান্য আওয়াজেই ঘুম ভেঙে গেছে। মৌয়ের দিকে তাকিয়ে দেখল তার বুকেই মাথা রেখে গলা জড়িয়ে আরামে ঘুমিয়ে আছে। আজ পাশের বালিশ তার বউয়ের প্রয়োজন হয়নি। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে দিল, মৃদু হাসল। মুখ বাড়িয়ে গালের ঠোঁট ছোয়ালো। মৌ নড়েচড়ে উঠে গালে দাড়ির খোঁচা লাগায়, কিন্তু ঘুম থেকে সম্পূর্ণ জাগা পায় না। সোহাগ আলতো হাতে মৌয়ের গালে থাপ্পড় দিয়ে মৃদুস্বরে ডাকে, বউ উঠবা না, আজান দিয়েছে। মৌ আদো আদো চোখ খুলে উঠে বসে, দু হাতে চোখ ঢোলে সোহাগের দিকে তাকিয়ে বলে, উঠেছি, আপনি উঠুন। ভালোভাবে সোহাগের দিকে তাকিয়ে দেখে অফিসে যে শার্ট পরে গিয়েছিল সেই শার্ট প্যান্ট, শার্টের সাথে প্যান্ট ইন করা সেই বেল্টটাও খোলেনি। মৃদুস্বরে বলল, আপনি রাতে অফিসের ড্রেস চেঞ্জ না করে ঘুমিয়েছিলেন। সোহাগ উঠে বসে মৌয়ের দিকে তাকিয়ে মৃদু হাসে বলল, কে যেন আমাকে ছাড়ছিল না, কেঁদে কেটে আমার বুকের শার্ট ভাসিয়েছিল। এরপর গভীর ঘুমে তলিয়ে গেল। তারপর আর ছাড়াতে পারিনি নিজের থেকে। মৌয়ের মুখের সামনে মুখ এগিয়ে নিয়ে মৃদু হেসে বলল, কালকে একটু বেশি মনে পড়ছিল তোমার বরকে, তাই না বউ? মৌয়ের মনে পড়ল সব, লজ্জা পেল খানিকটা। সোহাগের দিকে আর চোখে তাকিয়ে বলল, না। এ বলে ঝটপট বিছানা থেকে নেমে খোপা করতে করতে বলল, চেঞ্জ করে নিন, এরপর নামাজে যান, নয়তো দেরি হবে। এই বলে ওয়াশরুমে চলে যায়। সোহাগ মৃদু হাসল। বউ তাকে ভালোবাসে, মিস করে, শুধু স্বীকার করতেই যত লজ্জা। অতঃপর উঠে ফ্রেশ হয়ে শরীরে পাঞ্জাবি জড়ালো। এরপর মৌ বের হলে সে ফ্রেশ হয়ে উজু করে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মৌ নামাজ পড়ে কোরআন পড়তে ব্যালকনিতে গেল। প্রকৃতির বুকে আদো আদো আলো ফুটছে, মিটমিট বাতাস, ভালো লাগা লাগে সকালের এই স্নিগ্ধ আবহাওয়া। সোহাগ নামাজ পড়ে এসে মৌকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি করছো? সকাল দেখছি, সুন্দর না? সোহাগ মৌয়ের কানের পিঠে চুমু খেয়ে বলে, স্নিগ্ধ সকালের চেয়ে আমার বউয়ের স্নিগ্ধতা ঢের বেশি। কালকে কাঁদছিলে কেন? কোনো কারণ নেই সত্যি, মুড সুইং বলতে পারেন। আমাকে ভীষণ মিস করছিলে তাই এত কান্না? মোটেই না। সোহাগ হাসল। মৌয়ের গালের সাথে গাল লাগিয়ে বলল, আমি যে পড়লাম তুমি আমার বরকে মিস করে কাঁদছ। কোথায়? তোমার চোখে? ভুল পড়েন আপনি, এক বিন্দুও না,
পুরোটাই। মৌয়ের গালে ঠোঁট চেপে বলে, তুমি জানো তোমার চোখের ভাষা কত নিখুঁত? মৌকে নিজের দিকে ঘুরিয়ে দু চোখের পাতায় হাত বুলিয়ে বলে, আজ আমার অফিসে অনেক কাজ, বউ কি তার থেকে ছুটি দিবে? মৌ এসে বলল, আপনি আমার কাছে ছুটি চাইছেন কেন? কালকে রাতে অফিসকে ছুটি দিতে চেয়েছিলাম, বাট আজ বউয়ের থেকে ছুটি চাইছি, খুব আর্জেন্ট কাজ, নয়তো অফিসকেই ছুটি দিতাম। অফিসের কাজে যাবেন, প্রবলেম নেই। সোহাগ মৌয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর তার বউকে জড়িয়ে ধরে বলল, আজকে বিকালে রেডি হয়ে থাকবে, মার্কেটে যাবো ইনশাল্লাহ। আপনার কাজ আছে বললেন যে? কাজ সামনেই যাবো ইনশাল্লাহ, এই কাজ অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা। ইমন দোকান থেকে এক বয়াম পালস চকলেট কিনে এনেছে। মুনির স্কুল এর সামনের মাঠে ঘাসের উপর বসে সে ফোনে মশগুল, পাশেই চকলেটের বয়াম রাখা। কিছুক্ষণ পর মাথা তুলে তাকায়, ঘাড় ঘুরে আশেপাশে তাকায়। প্রায় 1 ঘন্টা যাবৎ ঘাসের উপর বসে স্কুল ছুটির অপেক্ষা করছে। মাথা নিচু করে থাকায় ঘাড়ে ব্যথা হয়েছে, তাই চারিদিকে ঘাড় ঘুরিয়ে নিজেকে চাঙ্গা করার চেষ্টা। এই কাজ করতে গিয়ে একটু অদ্ভুত ব্যাপার তার চোখে পড়ে। কিছু মানুষ তার দিকে অদ্ভুত নজরে তাকাচ্ছে, কেউ বা তার দিকে তাকিয়ে যেতে যেতে উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিচ্ছে। এরকম হওয়ার কারণ কি? নিজেকে প্রশ্ন করে নিজের কাছেই উত্তর হাতিয়েও খুঁজে পেল না। নিজের দিকে একবার তাকালো, ঠিকঠাকই তো আছে, সুন্দর শার্ট, সুন্দর প্যান্ট, সুন্দর জুতা, সবই ঠিক আছে। তাহলে সবাই এভাবে তাকাচ্ছে কেন? স্কুলের 2টো মেয়েকে চোখে পড়লে ফোন পকেটে ঢুকিয়ে পাশ থেকে চকলেটের বয়াম হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ালো। মুনিয়ার স্কুল ছুটি হয়ে গেছে। মেয়ে দুটো কিভাবে যেন তাকাচ্ছে। তাদের দৃষ্টি অনুসরণ করে দেখলো তারা হাতের চকলেটের বয়ামের দিকে চেয়ে আছে। মাঠে বসে একটা চকলেটের বয়াম নিয়ে বসে আছে বলে সবাই তাকে হকার ভাবছে নাকি? হাতের বয়ামের দিকে তাকালো। সাধারণত এই বয়াম তো কেউ কেনে না, এই জন্যই হয়তো ভুলভাল ভাবছে তাকে। মেয়ে দুইটার দিকে এগিয়ে গিয়ে বলল, হকারি করছি না, স্পেশাল পার্সনের জন্য কিনেছি, যাও বাবুরা বাসায় যাও। মেয়ে দুটো হয়তো 5 অথবা 6-এ পড়ে, এমন আন্দাজ করে বাচ্চা ভেবে কথাগুলো বলল। একজন মেয়ে বলে উঠল, আপনি আমাদের বাবু ডাকলেন কেন? জানেন না বয়ফ্রেন্ডরা তার গার্লফ্রেন্ডকে বাবু ডাকে? মেয়ের কথা শুনে এমন বিস্ময় নিয়ে তাকালো। কি সাংঘাতিক জেনারেশন চলছে এটা। নিজেকে সামলে এমন কোন রকমে বলল, নাক টিপলে দুধ বের হবে, তার আবার বয়ফ্রেন্ডের কথা বলছো, বাবা মাকে কল করব? অপর মেয়ে ইমনের দিকে ভীত চোখে চায়। তার বান্ধবীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে এখান থেকে টেনে নিয়ে গেল। ইমন হাসল, নিশ্চয়ই এদের বয়ফ্রেন্ড আছে, যাকে। মনিরা আবার চলে যাবে। দ্রুত মাঠ থেকে বেরিয়ে আসে। স্কুল গেটের সামনে মনিরাকে চোখ ঘুরিয়ে খুঁজলো, কিন্তু পেল না। এদিক ওদিক তাকিয়ে দেখলো মনিরা বেশ অনেকটা এগিয়ে গিয়েছে। ইমন দৌড় দিল, নয়তো মনিরা রিকশায় উঠে যাবে, চলে গেলে তার অপেক্ষা বৃথা। এদিকে মনিরা রিকশাকে ডাকবে বলে দাঁড়িয়েছে, হঠাৎ তার পাশে দৌড়ে এসে কাউকে দাঁড়াতে দেখে ঘাড় ফিরিয়ে তাকায়। ইমনকে দেখে বিরক্তিতে চোখমুখ কোঁচকায়। ধীরে ধীরে রাগের আভা দেখা দেয় মনিরার চোখে। কিছু না ভেবে দ্রুত হাঁটতে লাগে। পায়ের গতি পূর্বের চেয়ে বাড়িয়েছে, যেন তার ইমনের থেকে পালানোর ভীষণ তাড়া। মনিরা কি ইমনকে অ্যাভয়েড করলো? প্রশ্নটা ইমনের মনে উকি দেয়। কিন্তু কেন? আগের দিন তো সেই মেয়েটাকে তার বাসায় পৌঁছে দেয়, তার খেয়াল রাখলো, বালি ছুঁড়ে মারলো, তবুও সে কিছু বলল না। কিন্তু তবুও মেয়েটা তাকে অ্যাভয়েড করছে কেন? মনিরাকে একজন রিক্সাওয়ালার সাথে কথা বলতে দেখে তার ধ্যান ভাঙে। দ্রুত মনিরার পাশে গিয়ে দাঁড়িয়ে রিক্সাওয়ালাকে বলে, মামা আপনি যান, ও যাবে না। লোকটি চলে যায়। মনিরা বিরক্ত হয়ে বলে, আপনি আবার আজকে জ্বালাতন করতে চলে এসেছেন, আমি বাসায় যাব, একদম আমার পিছন পিছন আসবেন না। এই বলে মনিরা এগিয়ে যায়। ইমন মনিরার সামনে দাঁড়িয়ে পেছনের দিকে হাঁটতে হাঁটতে বলে, পেছন পেছন আসছি না, সামনে সামনে আসছি, হবে না? মনিরা রাগ বিরক্ত সব একসাথে ভিড় করছে তার উপর। লোকটাকে তার সহ্যই হচ্ছে না। মনিরা দাঁড়িয়ে যায়, ইমনও দাঁড়িয়ে যায়। হাতে চকলেটের বয়াম মনিরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, তোমার জন্য এনেছি, মিষ্টি মেনাও। মনিরা চকলেটের বয়ামের দিকে অবাক হয়ে তাকালো। একটা বয়ামে তাও কতগুলো চকলেট থাকে, কত বড় বয়াম ভর্তি চকলেট। এই লোক কি পাগল? এসব তার জন্য কেন এনেছে? কালকে রাতের মেসেজের কথা মনে পড়ল। দুহাত ভাঁজ করে বলল, আপনার ভার্সিটির সুন্দরী মেয়েদের রেখে এই চকলেটগুলো আমাকে কেন দিতে এসেছেন মিস্টার? মানে ভার্সিটিতে অত সুন্দর মেয়ে রেখে আপনি আমাকে কেন দিতে যাবেন? যে কাউকে প্রপোজ করলেই তো আপনার কাছে মেয়েরা লাভ দিয়ে চলে আসবে, তাদের কাছেই যান, আর আমার পথ ছাড়ুন, দয়া করে আমার থেকে দূরে থাকুন। এই বলে মনিরা ইমনের পাশ কাটিয়ে চলে যায়। ইমনের কাছে মনিরার কথাগুলো কেমন পরিচিত ঠেকল।
কিছু মনে পড়ায় পকেট থেকে ফোন বের করে ফেসবুকে গেল। কালকে সেই আইডিতে পাঠানো লাস্ট মেসেজ আর মনিরার কথা মিলে গেল কি করে? তার মানে ইমন দ্রুত পকেটে ফোন রেখে মনিরার দিকে এগোয়। মনিরা আরেকটা রিক্সা থামিয়েছে। ইমন তাকেও যেতে বললে মনিরা এবার বেজায় রেগে যায়। এই লোক কি তাকে আজ বাড়ি পৌঁছাতে দিবে না নাকি? মনির কিছু বলার আগে ইমন বলল, বাবার রাজকোন আইডিয়া কি তোমার? আপনার মাথায় ঘিলু নেই? মনিরের কথায় রাগলো না আজ। সে তো অবাক হয়েছে। কত বড় ব্লান্ডার হয়ে গেছে তার দ্বারা। সে বুঝতে পেরেছে আসলে এটা মনিরার আইডি। ইস, কত বড় মিস্টেক। সে বলেছে ভার্সিটিতে তার অনেক মেয়ে ফ্রেন্ড, আবার মনিরাকে ইনডাইরেক্টলি অসুন্দর বলেছে। এখন কি হবে? এই মেয়ের যা জেদ বাবা! ইমনের ভাবনার মাঝে মনিরা একটা রিক্সায় উঠে যায়। ইমন ইনোসেন্ট ফেস বানিয়ে দাঁড়িয়ে থাকে। সে ভাবছে কি করবে। মনিরা যে তার সাথে কথা বলবে না, সে বলাতে পারবে না, এটা বুঝেছে বলেই আর থামল না। রিক্সার দিকে তাকিয়ে মৃদু আওয়াজ করে বলল, ব্লকটা খুলে দিও মিষ্টি মেয়ে প্লিজ। শুনেছি কি না? রিক্সা তো আড়াল হয়ে গেল। এখন কি হবে? ব্লক খোলার অপেক্ষা? আর তো উপায় দেখছে না। হাতের বয়ামের দিকে তাকালো। চকলেটগুলোও দেয়া হলো না। যার জন্য এতক্ষণ অপেক্ষা করলো সে তো পাত্তাই দিল না। পাত্তা না পাওয়ার মতো কাজ করলে পাত্তা পাবে কি করে? মন খারাপ করে তার বাইকে গিয়ে বসলো। কিছুক্ষণ চুপচাপ ভাবলো, একদমই ভালো লাগছে না। যদি জানতো এটা মনিরা তাহলে কত ভালো হতো। সে জামান ভেবে কি সব বলে দিয়েছে। আসলে সে মনিরাকে অসুন্দর বলেনি। ভার্সিটির মেয়েটা স্টাইলিশ, মনিরা তো বোরকা পরে, এটাই বুঝিয়েছে। কিন্তু মেয়েটা যে কি বুঝেছে কে জানে। ভারাক্রান্ত মন নিয়ে বাড়ির দিকে রওনা হলো। এত পথ পেরিয়ে এসে কি লাভ হলো? ধ্যাত। বিকেলে সোহা ক্লান্ত শরীরে অফিস থেকে ফেরে। মন নামাজ পড়ছে, তাই সে চুপচাপ বিছানায় শুয়ে শার্টের দুটো বোতাম খুলে চোখ বুজে। ভ্যাপসা গরম পড়েছে, এসি চলছে, তবু যেন শরীর ঠান্ডা হয় না। মন নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করে রাখে। এরপর সোহাগের কাছে এসে পাশে বসে। বরের ক্লান্তি মাখা মুখটা দেখে ভীষণ মায়া হয়। হাত বাড়িয়ে তার স্বামীর চুলের ভাঁজে হাত দেয়। কোমল হাতের স্পর্শে সোহাগ চোখ মেলে ময়ের দিকে তাকিয়ে মৃদু হাসে। এগিয়ে গিয়ে ময়ের কোলে মাথা রেখে বলে, 5 মিনিট চুল টেনে দাও, এরপর বের হবো ইনশাল্লাহ। মো আলতো করে হাতে চুল টেনে দিয়ে দিতে বলে, বেশি ক্লান্ত লাগলে আজ রেস্ট করুন, আরেকদিন যাবেন। সোহাগ হঠাৎ করে শোয়া থেকে উঠে দাঁড়িয়ে বলে, দ্রুত রেডি হয়ে নাও, আমাকে সন্ধ্যার পরপরই আবার অফিস যেতে হবে। আপনি তো রেস্ট করলেন না। সোহাগ আলমারি থেকে শার্ট বের করে পরনের শার্টটা খুলে পাশে রাখে। ময়ের এগিয়ে গিয়ে মৃদু এসে বলে, তোমার বরের মাথা কোলে রাখতে চাচ্ছ? দিন দিন বউয়ের ভালোবাসা বাড়ছে মনে হচ্ছে। মো ভুরুকুচকে বলে, এসব কিছুই না। আপনি তো বললেন 5 মিনিট রেস্ট নেবেন, 2 মিনিটের তো রেস্ট করলেন না। সোহাগ মোয়ের নাক টেনে বলল, বুঝেছি বউ, ভালোবাসা জমিয়ে রাখো, রাতে বাসায় ফিরবো ইনশাল্লাহ। মো বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে বোরকা পরতে পরতে বলল, আপনার সাথে কথা বলা উচিতই না, শুধু পেঁচাবে। সোহাগ শার্ট পরে মোয়ের সামনে গিয়ে দাঁড়ায়। মো বোরকার শুধু নিচের পাট পরেছে, হিজাব হাতে নিয়েছে। সামনে অর্ধেক শার্ট পরা অবস্থায় সোহাগকে দেখে ভ্রুকুচকে বলে, কি? সোহাগ মৌয়ের হাত থেকে হিজাব রেখে বলে, বোতামগুলো লাগিয়ে দাও বউ। আপনি লাগান, বউয়ের হাত থাকতে আমি কেন কষ্ট করব? মৌ কথা না বাড়িয়ে সোহাগের শার্টের বোতাম লাগিয়ে দিতে লাগলো। সোহাগ মৌয়ের দিকে তাকিয়ে মৃদু হাসতে লাগলো। মৌ আর চোখে সোহাগকে দেখে বলল, হাসছেন কেন? হাসতে ভালো লাগছে তাই। বলুন, আমাকে জ্বালাতে ভালো লাগছে তাই। সোহাগ হাসলো, কিছু বলল না। মৌ সোহাগের বোতামগুলো লাগিয়ে দিয়ে উপরের হিজাবের অংশ পরে নিল। এরপর দুজন বেরিয়ে যায় মার্কেটের উদ্দেশ্যে। ডায়েরি পছন্দ করো? আপনি আমাকে ডায়েরি কিনে দিতে এসেছেন? হ্যাঁ, সেদিন একটা জঙ্গল পুড়িয়ে দিলাম। এখন তুমি তোমার বরের টাকায় ডায়েরি কিনে সেখানে তোমার বর কিনে লিখবে, নাও। মো আর কিছু বলল না। দুটো ডায়েরি তার পছন্দ হয়েছে। সোহাগকে দেখালো ডায়েরি দুটো। সোহাগ দোকানদারকে দিয়ে বলল, এই দুটো 100 পিস করে দিন। সোহাগের কথা শুনে দোকানদারও যেমন হা করে তাকালো। মৌ ওপাশ থেকে বিস্ময় নিয়ে তাকালো। এই লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? সোহাগের হাত টেনে বলল, এত ডায়েরি কাকে দিবেন আপনি? কাউকে দিব না তো, সব তোমার। আপনি কি পাগল? তোমার জন্যই তো। দেখ, আমি কি মজা করছি? কেন, ডায়েরি কি কম হয়ে গেল? আমি 1000টা দিতে চেয়েছিলাম, বাট ভাবলাম 1000টা হয়তো বাসে জায়গা হবে না। ময়ূর ইচ্ছে করছে দেয়ালের সাথে মাথা ঠুকতে। কথার কথা 1000টা বলেছে, সেটা পূরণ করতে না পেরে দুঃখ পাচ্ছে, তার বদলে 100টা কিনে দিচ্ছে। নিজেকে শান্ত করে বলল, আমি এতগুলো ডায়েরিতে কবে লিখবো? লিখতে হবে না, সাজিয়ে রাখবে।
প্রতিদিন ছুঁয়ে ছুঁয়ে দেখবা, যত্ন করে রাখবা। একটা ছেলের ডায়েরি এত যত্ন করে রেখেছিলেন কেন? এখন স্বামীর এতগুলো ডায়েরি তার চেয়েও যত্ন করে রাখবা। মৌ রেগে বলল, আপনি আসলে একটা পাগল। আপনার সাথে থাকতে থাকতে আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব। সোহাগ মৃদু এসে বলল, আমার জন্য হও, নো প্রবলেম। দোকানদারির দিকে তাকিয়ে কিছু বলতে গেলেও মৌ সোহাগের হাত খামচে ধরে। সোহাগ ভ্রুকুচকে বলে, কি করছো? মৌ সোহাগকে টেনে একটু দূরে নিয়ে গিয়ে বলে, আমার কথা শুনুন। এতগুলো ডায়েরি কিনে ফেলে রাখা অপচয়, অপচয়কারী শয়তানের ভাই। আপনি জানেন না আমাদের আশেপাশে কত মানুষ না খেয়ে থাকে? তাদের যদি এই টাকা দিয়ে একবেলা খাওয়াই তাহলে তারা কত তৃপ্তি পাবে বলুন? আল্লাহ খুশি হবে। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলে এমন পাগলামি করেন, কিন্তু এর থেকে কি উপকার বলুন? কিন্তু আপনি যদি এই সমপরিমাণ টাকা আমার নিয়তে মসজিদে দান করেন অথবা একজন অসহায় মানুষকে সাহায্য করেন, তাহলে আমার মৃত্যুর পর এই সোয়াব কবরে যাবে। তাহলে আপনিই বলুন, এই অপচয় করা কি ঠিক হবে? সোহাগ মুগ্ধ চোখে তার বউয়ের চোখের দিকে তাকিয়ে আছে। তার বউটা এত ভালো কেন? তার চিন্তা ভাবনাই বা এত উন্নত কেন? মৃদুস্বরে বলল, এর চেয়ে অনেক টাকা তোমার নিয়তে দান করবে ইনশাল্লাহ, অসহায় মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। ও মৃদু হাসলো সোহাগের কথা শুনে। সোহাগ আনমনে মৌকে জড়িয়ে ধরতে গেলে মৌ চোখ বড় বড় করে 2 হাত সোহাগের বুকে রেখে ঠেলে সরিয়ে দেয়। রেগে বলে, আপনার কি মাথা গেছে? এখানে কত মানুষ দেখুন তো। সোহাগ আশেপাশে তাকায়, ভুলে গিয়েছিল সে মার্কেটে। এত ভালো বউকে জড়িয়ে না ধরে বেশিক্ষণ থাকা যায় না, কি করব? ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আচ্ছা, বাসার জন্য তুলে রাখলাম। এই বলে মৌয়ের হাত ধরে সে দোকানে গিয়ে বলে, ভাই, যে 2টো ডায়েরি দিলাম শুধু ওই 2টোই দিন। সোহাগের কথা শুনে মৌ মৃদু হাসে। সে যা বোঝায় কি সুন্দর করে বোঝা যায় মানুষটা। লোকটা মৃদু হাসে।